এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এই মেয়ে, তোর সাহস হয় কি করে আমার সাথে এমন ভাবে ব্যবহার করা? তুই জানিস আমি কে, ঠিক কি কি করতে পারি? বাপ কে তোর? কোন গ্রামে থাক? বল, নাম বল। এক্ষুনি গ্রাম ছেড়ে করার পথ আনার ব্যবস্থা করছি। বেশি লাফাস না রে পাগলা, তোকে আজীবনের মতো ঘুম পাড়িয়ে দিব আমি। নুভার ভাবলেশীন সুরে ভয় পেল লোকটা। তার উপর দা হাতে দাঁড়িয়ে আছে। এখন সিগারেট কোপ দিয়েছে, বলা তো যায় না কখন গলা থেকে ঘাড় আলাদা করে যায়। এর মাঝে একদল ছেলেপেলা এসে দাঁড়ায় লোকটাকে ঘিরে। লোকটা বাঁকা হাসি দিয়ে তাকায়। মানুষজনের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। লোকটা ইশারা করে নুভাকে ধরে আনার জন্য। চেলাপেলাগুলো এগোতে নিলে ধমকা হাওয়ায় আশপাশ কেঁপে উঠল। শরীর বেয়ে শীতল শিহরণ বয়ে গেল ছেলেগুলোর। নুভার কোনো প্রতিক্রিয়া ঘটেনি। সে নির্বিকার, নিস্তব্ধ, তবে ভয়ঙ্কর নজরে চেয়ে আছে। লোকটা চোখ সরিয়ে যেই না নুভার কাঁধে রাখা হাতের মালিকের পানে তাকায়, এমনি স্থির হয়ে যায় সে। বলিষ্ঠ দেহের অধিকারীর চোখের হিংস্রতায় ভয় এসে গ্রাস করল লোকটাকে। নিঃশ্বাস নিতেই ভুলে গেল সে। মৌনতার মাঝে হঠাৎ আদ্রের গুরুগম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। ভুলেও এমন ভুল যাতে না হয়। ইঞ্চি খানেক এগুলো কল্লা কেটে পায়ে পিষে ফেলবো। নিস্তব্ধতা বিদীর্ণ পরিবেশের মাঝে গরম হয়ে আছে বাজার। আশেপাশের মানুষজন নিজেদের কাজকর্ম ভুলে গিয়ে বিনোদনের অপেক্ষায়। নুভা অপলক চেয়ে আছে সম্মুখে থাকা বজ্জাত লোকের পানে। মন তো চাইছে ঘুষি মেরে ব্যাটার দাঁতের পাটি আলগা করে দিতে পারছে না, কারণ তার ঠিক পেছনে ওর কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে আদ্র। এই স্পর্শ জানান দিচ্ছে নুভাকে শান্ত থাকতে। বাধ্য মেয়ের ন্যায় চুপ করে রইলেও নুভার তীক্ষ্ণ দৃষ্টি লোকটা এবং চেলাপেলার দিকে। আদ্রের এমন ঠায় দাঁড়িয়ে থাকার মানে বুঝলো না নুভা, তবে জানে একটা ঝড় আসার পূর্বাভাস। ওদের পিছনে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে আসান, তিজা, প্রণতা, আনস। কি হচ্ছে না জানলেও এতটুকু ধরতে পেরেছে যে সাংঘাতিক কিছু ঘটেছে। নীরবতা ছিন্ন করে আদ্র বলল, একটা মেয়ের গায়ে হাত তোলার কথা চিন্তা করার আগেও তো আপনার ভাবা উচিত এর পরিণতি কোথায় গিয়ে ঠেকবে। বেশ চটে গিয়ে হঠাৎ লোকটা গর্জে উঠল আদ্রের ওপর। ক্ষিপ্ত কণ্ঠে বলল, এই মেয়ে সাহস হয় কেমন আমার সাথে এমন ব্যবহার করে কথা বলা? আমি কোনখানে কি করব তা কে বলবে? বাপ মা শিখায়নি বড়দের সাথে কেমনে কথা করে ব্যবহার করতে হয়? পারিবারিক শিক্ষা পাইনি বলে এই অবস্থা। দেখুন, পরিবার তুলে কথা বলবেন না। আমি ওর পরিবার, কিছু বলার থাকলে আমায় বলুন। তাহলে এই ব্যাপার, তাই তো বলি এমন ধরে উত্তর এসে পড়ছে কেন? যাই হোক, হিসাব ঠিকই আছে। গার্ডিয়ান যখন বধ, তখন এর কাছ থেকে আর কি আশা করা যায়? এতক্ষণ চুপ থাকলেও লোকটা শ্লেষের সুরে আদ্রকে ছোট করে কথা বলায় দাউ দাউ করে জ্বলে ওঠে নুভা। হাতের দা ইশারা করে চোখ গরম করে বলল, এখন কোপ তোর গর্দানে উঠব। কইলাম, সত্য কথা কইছি। তোর এত লাগে কেন? তেজ বাড়লে পা ভেঙে হাতে ধরিয়ে দিব। আর এই ইগো প্রিন্ট করে বাড়ির দেয়ালে টানিয়ে রাখ, বাইরে দেখাতে আসবি না। চেলাপেলাগুলো তেতে উঠে এই পর্যায়ে। ফের এগোতে খপ করে নুভার হাতে থাকা দাঁত হাওয়া দিয়ে নিয়ে ছেলেগুলোর এগুনের পথে ছুঁড়ে মারে আদ্র। এতক্ষণের শান্ত মুখটায় রাগের আভাস স্পষ্ট। কপালের রগগুলো দৃশ্যমান হয়ে ফুলে ফেপে উঠেছে। কালো চোখের মণির চারপাশে সাদা অংশ লাল বর্ণ ধারণ করেছে। ওই শকুর নজর যেন চোখ দিয়েই ভস্ম করে ফেলবে। আদ্র তুখর নজর ছুঁড়ে বলল, বাংলাদেশের আইন অনুযায়ী একজন নারীকে অসম্মান করে তার সাথে বাজে ব্যবহার এবং গায়ে হাত তোলার চেষ্টার অপরাধে আপনাকে 6 মাস জেল খাটতে হতো। তবে আপনি যেহেতু নিজের দাপট দেখিয়ে মেয়েটাকে জনসম্মুখে হেনস্থা করার সিদ্ধান্ত নিয়েছেন, সেহেতু আমিও নিজের ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য।
আদ্রের কথা শেষ হতেই সাইরেন বাজিয়ে ছুটে এলো পুলিশের গাড়ি। নজর সরিয়ে গাড়ির পানে তাকায় নুভা। এই আইটেমরা কোত্থেকে এলো? মানে প্রশ্ন জাগলেও উত্তরের খোঁজ করলো না সে। গাড়ি হতে দুজন পুলিশ অফিসার বেরিয়ে আসতেই আদ্র খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা একটা ছেলের দিকে এগিয়ে গেল। নিজের বলিষ্ঠ হাতটা বাড়িয়ে দিতেই কাঁপা কাঁপা হাতে পোশাকের আড়াল হতে ফোন বের করে ওর হাতে দিল ছেলেটা। এতক্ষণ ঘটে যাওয়া শুরু থেকে পুরো ঘটনার ভিডিও দেখে বাঁকা হেসে ফোনটা পুলিশের হাতে ধরিয়ে দেয় আদ্র। ভিডিও দেখে পুলিশ লোক এবং ছেলেদেরকে থানায় নিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়। এসব দেখে লোকটা চেঁচিয়ে বলল, মানে কি? এ মেয়ে কি দোষ নাই? ও আগে তো নিয়ে এগিয়ে এসেছে, চোখে পড়লো না? কানা নাকি? পুলিশ অফিসার বিরক্ত হয়ে বললেন, আপনি লোকালয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন, উনি বাধা দিয়েছে বলে আপনি রুক্ষ ভাষায় কথা বলেছেন, আবার ওনার উপর এই ছেলেদের লেলিয়ে দিয়েছেন। আপনি জানেন তিনি কে? বিন্দুমাত্র ধারণা আছে আপনার? লোকটা চমকানো ভঙ্গিতে তাকায় নুভার পানে। কে এই মেয়ে যার জন্য তাকে থানায় যেতে হবে? এত ক্ষমতা মেয়েটা কিভাবে পেল? লোকটা কিছু বলতে গেল, তবে আদ্র সেই সুযোগ দিল না। নুভাকে আড়াল করে বুকে হাত গুজে বলল, এইসব কথা থানায় গিয়েও বলা যাবে অফিসার, দয়া করে এদের সঙ্গে নিয়ে যান। আদ্রের কথায় সায় জানিয়ে দ্রুত লোকটাকে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো অফিসাররা। লোকটা যাবে না, ঘাপটি মেরে বসেছে রাস্তায়। অনবরত চেঁচিয়ে যাচ্ছে সে। উপায়ান্তর না দেখে টেনে হিঁচড়ে লোকটাকে গাড়িতে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল অফিসার। চেলাপেলাদের আগেই নিয়ে ভেতরে বসা থেকে লোকটা সরু ফাঁক দিয়ে চেয়ে চেঁচামেচি করতে লাগলো তাকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু কে শুনে কার কথা? অফিসাররা বিদায় জানিয়ে গাড়িতে চড়ে স্টার্ট দেয়। জড়তা ছেড়ে চলতে শুরু করে স্থির গাড়িটি যাওয়ার পানে চেয়ে বাঁকা হাসে আদ্র। লোকটার অসহায় দৃষ্টি উপেক্ষা করে ডান চোখে আঙুল দিয়ে নিচে টেনে জিহ্বা বের করে নুভা ব্যঙ্গভঙ্গি করল। গাড়িটি পাশটা কাটিয়ে চলে যেতেই বারিশ আদ্র নুভার পানে তাকায়। ফের হাসি ঠাট্টায় মেতে ওঠে দুজনে। আকাশে সূর্যের তেজ কমেনি, তবে থেকে গেছে শুভ্র মেঘে। ক্ষণে ক্ষণে মৃদু বাতাস বইছে। বাজার পেরিয়ে গ্রামের চাষ করা জমির কিনারা ধরে হাঁটছে সবাই। গন্তব্য অজানা, তবুও বেশ মজাই করছে ওরা। বাজারে ঘটা কাহিনী নিয়ে কেউ কোনো ধরনের প্রশ্ন করেনি আদ্র নুভাকে। তবে তিজার কাছে এসব নতুন হওয়ায় খানিকটা ভয়ের ছাপ তার চেহারায় বিদ্যমান। আসান ব্যাপারটা ধরতে পেরে তাকে আশ্বস্ত করে জানিয়েছে এসব নিত্য নৈমিত্তিক ঘটে, তাই চিন্তার কোনো কারণ নেই। কিছুটা স্বস্তি আলো এসে হানা দিয়েছে তার মাঝে। তবে বারিশ গম্ভীর মুখে তাকিয়ে আছে আদ্রের দিকে, কারণ সে নিজেও ঠাউরে উঠতে পারছে না। একটু আগে বাজারে থেকে কেনাকাটা করে নিজেদের হুলিহাই বদলে নিয়েছে আদ্র নুভা। দুজনের গায়ে পাহাড়ি ছেলে মেয়েদের ন্যায় পোশাক, চেক কাটা লুঙ্গি আর শার্ট। মূলত নুভার জন্যই এসব পরেছে আদ্র। দুজনে খুনসুটি তর্ক বিতর্ক চালিয়ে হেঁটে যাচ্ছে। দেখলে কেউ বলতেই পারবে না একটু আগে এদের মাঝে ঝগড়া হয়েছিল। হুট করে আসান বিরক্তির সুর টেনে বলল, ধুর, কি ঘুরবার আইলাম, খালি মাঠ আর মাঠ, হাঁটতে হাঁটতে বোর লাগছে। প্রণ, তোর গলায় গান শোনার শখ জেগেছে রে, একটা লাইন ধর না প্লিজ। তিজার কোমল আবদার। মনে মনে কিছু একটা ভেবে আসানও তাল মিলিয়ে বলল, দোস্ত, না করিস না প্লিজ, তোর ট্যালেন্ট একটু শ্রবণ করার সৌভাগ্য হোক আমার। খেয়া পাতা, কাল হো না হতে পারে এটাই শেষ। তুই মারা যাচ্ছিস? সমস্বরে চেঁচিয়ে উঠল আদ্র নুভা। অবিশ্বাস্য নয়নে হাঁ করে তাকিয়ে আছে দুজনাই। আসান ভরকে গেল খানিকটা। সেও চেঁচিয়ে বলল, আরে আল্লাহ কখন কাকে ডাক পাঠায় বলা যায় কি? এমন তো হতেও পারে আজরাইল আজকালের মধ্যেই আসবে আমায় তুলে নিতে। তুই মাথা মোটা আবার কবে থেকে ধর্মপরায়ণতা মুখর হলি? চোখ মুখ কুঁচকে তাকায় আসান। চোখাচোখি হতেই আদ্র ভ্রু নাচায়। ঠোঁট চেপে হাসছে তিজা। দুই ভাইয়ের কাণ্ড ভিডিও করতে ব্যস্ত আনস। প্রণতা মৃদু হেসে বলল, তাহলে তোর ফেভারিট গান গাই আসান। উৎসাহিত হয়ে গেল আসান। তার ফেভারিট গানগুলো একটু বেশি সুন্দর, সেটা গাইলেই নিশ্চিত তিজার খুব পছন্দ হবে। অন্যদিকে আনসও আরও বেশি ইমপ্রেস হয়ে যাবে প্রণতার প্রতি। দ্রুত সম্মতির সূচক মাথা নাড়ল আসান। প্রণতা আর চোখে একবার তাকিয়ে গান ধরল। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না,
ভালোবাসার নামে কেন করো শুধুই ছলনা। খপ করে প্রণতার মুখ চেপে ধরে আসান। গান শুনে আর্থ তিজা হাঁ করে তাকিয়ে আছে। এই গান আসানের পছন্দ, এমন আইটেম সং পছন্দ করে সে। আদ্র পারছে না হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে। নুভা এক নজর ওর দিকে তাকিয়ে মুখ বাঁকালো, ব্যঙ্গভঙ্গিতে গেয়ে ওঠে। থাকলে তুই আশেপাশে ঘাড়ে আমার শয়তান চাপে, শোধের জ্বালায় বুকটা করে আ আ উ, দুষ্টু বুদ্ধি ডাকে রে কুকু 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 কু, ইবলিশ বাঁশি বাজায় রে কুকু 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 কু। সবাই থমকে গিয়ে তাকায় নুভার পানে। তারপর নজর ফিরিয়ে আদ্রের দিকে চেয়ে ফিক করে হেসে উঠল আসান, তিজা, প্রণতা ও আনস। ওদের দিকে ফোন তাক করে হাস্যরস কণ্ঠে বলল, আষাঢ় রে দেখ, তোর অদূরে বোন কি যেন নিয়ে বিনোদন দিচ্ছে। পাগল হয়ে যাচ্ছে হাসতে হাসতে। মারাটারে গেলে অন্তিম কার্যে আসিস। আদ্র চট করে নুভার কপালের তর্জনী ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে ধরে বলল, তোর কি খাইয়া দাইয়া কাজকর্ম নাই? খালি আমার পিছনে লাগিস কেন? আবার নাকি দুষ্টু বুদ্ধি ডাকে কুকু? কোথায় কিভাবে বলতে হয় জানিস না? মূর্খ বেয়াদব নারী। এখানে খারাপ কি কইলাম? তোরে দেখলে শয়তান আবার কাঁধে নাগিন ডান্স দেয়, তখন একে একে তোর সব অতি কুকর্মগুলো মনে পড়ে যায়, শোধ নিতে মন চায় অনেক। নুভা বার কয়েক চোখের পলক ফেলে ঠোঁট প্রসারিত করে বাঁকা হাসল। অতঃপর শীষ বাজাতে বাজাতে ফের ঠাঁটা ধরে সে। বাড়ির হতবুদ্ধি হারিয়ে শুধু তাকিয়ে আছে ওদের পানে। নিজেদের মাঝে এরা এতটাই মগ্ন যে সঙ্গে থাকা প্রফেসরকে ভুলেই গেছে বললেই চলে। হঠাৎ দ্রুত পায়ে কয়েক কদম এগিয়ে আনস পাশাপাশি হাঁটা চালিয়ে ওদের দিকে ক্যামেরা তাক করে বলল, তোরা কত নিষ্ঠুর রে! একা একাই যখন ঝগড়া বাঁধাবি, মজা করবি, তাহলে আমাদের এনেছিস কেন? এখন শাহরুখ দীপিকার লুক যখন দেখিয়েছিস, একটু বিনোদন দিলে কিন্তু মন্দ হয় না। সত্যি বলতে গেলে আমরা মাইন্ডও করব না। নুভা চট করে আদ্রের চোয়াল চেপে ধরে নিকটে এনে ভাবলেশীন সুরে বলল, এই কুত্তা মার্কা চেহারা দেখে আমার শাহরুখ খানের কথা মনে পড়লো। হতাশা, খুবই হতাশা। আদ্র পাল্টা হামলা চালায়। খপ করে নুভার গলা কনুয়ের মাঝে চেপে ধরে বলল, তোরে খুব দীপিকার মতো লাগে বুঝি। এইসব রাবিশ কথা বলবে না তো আনুশদা। আমার ইচ্ছেও নাই এক বাচ্চার মা কোনো দীপিকা ফিপিকা হওয়ার। নুভা বাজখাই কণ্ঠে বলে নিজেকে ছাড়িয়ে নিল আদ্র থেকে। আদ্র খোঁচা মেরে বলল, সময় মতো বিয়ে দিলে এখন 4 বাচ্চার মা হয়ে যেতি। আরে না থাক, এখন আর দুঃখ বিলাপ করার দরকার নাই। এসব ব্যাপার আমার মন খারাপ হয় না রে। দুঃখ তো একটাই, আজ অব্দি কারো ওয়ালপেপার, প্রোফাইল পিকচার, বালিশের কভার, কোলবালিশের কভার, জানালার পর্দা কিছুই হতে পারলাম না। চকিত তাকায় আদ্র নুভার পানে। মেয়ে বলে কি? আদ্র রুমের দেয়াল, স্টাডি টেবিল, ফোনের ওয়ালপেপার, এমনকি ওয়ালেটেও নুভার ছবি। এত বড় সত্য ছাপালো সে। কিছু বলতে যেও মুখ ফুটে বলল না আদ্র। সাথে প্রফেসরও আছে। ব্যাপারটা তিনি কিভাবে নেবেন এটা ভাবার বিষয়। আচানক নুভা ওর কাঁধ জড়িয়ে বলল, শাহরুখ খান একটা গান করতো, না হলে ক্ষুধা লেগে যাবে আমার। আদ্র চমকাতে গিয়েও হেসে ফেলে। নুভা কয়েক পা সামনে এগিয়ে শার্টের সামনে ঝোলানো সানগ্লাসটা চোখে পড়ে নিল। আদ্র মাথা থেকে সানগ্লাস চোখে নামিয়ে হাসি মুখে গান ধরল। খেয়ে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নিল আদ্র। সম্মুখে একটা ছোট মেলা দেখা যাচ্ছে। আদ্র মুখ ফুলিয়ে সেদিকেই চলে গেল। নুভাও ছুটল তার পিছু। বাকিরা আশাহত হয়ে চেয়ে রইল। ভালোই তো লাগছিল দুজনের গান করা। বারবার একটা ব্যাঘাত না ঘটালে কি হয় না। উদাস ভঙ্গিতে ওরা সবাই গেল সেদিকটায়। দূর থেকেই রং বেরঙের চুড়ি দেখে দৌড়ে লাগালো প্রণতা, তিজা। আনস আসানও গেল ওদের পিছু। আদ্র ঘুরে ঘুরে দেখছে মেলা। নুভা ফের ওর পাশাপাশি এসে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, বাকিটুকু কি তোর বউয়ের সাথে গাইবি নাকি? চুপ, তুই কথা বলবি না। নুভাকে পাশ কাটিয়ে একটা স্টলে গিয়ে দাঁড়িয়ে পড়ল। পারিস দূরত্বে বাড়িয়ে দেখতে লাগলো ওদের। হঠাৎ নুভার পাশে দাঁড়িয়ে কয়েকটা ছেলে স্টলের জিনিসগুলো দেখতে লাগলো। সেটা খেয়াল করা মাত্র আদ্র নুভার হাত টেনে ধরে ওকে নিয়ে হাঁটা ধরে। নুভা ব্যাপারটা বেশ মজা পায়। সে ঠোঁট কামড়ে হেসে ফিসফিস করে গায়। আদ্র না চাইতেও মুখ ভার করে পরের লাইন ধরে। নুভা খিলখিল করে হেসে ওঠে। তারপর আদ্রের সাথে তাল মিলিয়ে সেও গেয়ে ওঠে।
একটা স্টলের সামনে এসে থেমে সেটা ঘুরে ঘুরে দেখার মাঝে আদ্র ধীর গলায় গায়। আদ্র স্টলের থাকা বিভিন্ন অর্নামেন্টস দেখছে। নুভা চারপাশ চোখ বুলিয়ে যাচ্ছে। দোকানে থাকা একটা আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে প্রশংসায় মূলক হাসি দেয় নুভা। এখনো তার হাত ছাড়েনি আদ্র। হঠাৎ মাথায় স্পর্শ পেয়ে ভ্রু কুঁচকালো নুভা। আয়নার প্রতিবিম্বে চোখ পড়ে ওর। ফুলের কারুকাজ পূর্ণ একটা ব্যান্ড নুভার ছোট খোপায় গেঁথে দিল আদ্র। নুভা মাথা ঘুরিয়ে দেখে চোখ মারে আয়নার ভেতরে। তা দেখে হকচকিয়ে নজর সরিয়ে নেয় আদ্র। এবার নুভা ওর হাত চেপে ধরে সম্মুখে যেতে থাকে। লোকজনের চাপাচাপির মাঝে নুভা এগিয়ে গেলেও আদ্রের বিরাটাকার দেহ ধাক্কা খায় বারংবার। জনসমাগম ছেড়ে খানিকটা দূরে এলে আদ্র হাফ ছেড়ে বাঁচে। শেষ করার আশায় মৃদু গলায় পরের লাইন ধরে আদ্র। বিলম্ব না করে নুভাও সাথে সাথে রেসপন্স করে। হঠাৎ ঝিরিঝিরি বৃষ্টি হাওয়ায় থেমে যায় দুজনে। কিছুক্ষণ আকাশের পানে চেয়ে একে অপরের দিকে তাকায় আদ্র নুভা। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে সেই বৃষ্টির মাঝে গান চালিয়ে যায় ওরা। সুবিশাল দৈর্ঘ্যপ্রস্থের অন্ধকার কক্ষ। কোনো জানালা কপাট না থাকায় কক্ষে ভুতুড়ে ভাব বিরাজমান। কক্ষের ঠিক মাঝ বরাবর ইজি চেয়ারে থেমে থেমে ঝুমোচ্ছে এক যুবক। মুখে তৃপ্তিময় হাসি তার। খুব শীঘ্রই তার চাওয়া পাওয়া প্রাপ্য হবে। কত যুগ কেটে গেল অপেক্ষায়। ভালোর জন্য মুখোমুখি হয়নি আজ অবধি। এত বছর বাদে তাকে দেখলে নির্ঘাত সে নীলাভ চোখ দুটি স্থির হয়ে যাবে। তখন হাজারো প্রশ্ন উকি দিবে তার হৃদয় অঙ্গনে। চেয়ারের হাতলে থাকা সুইচটা চাপ দিতেই চারদিক কৃত্রিম আলোয় ছেয়ে গেল। কামরার যেদিকে চোখ যায় সেদিকেই ঝুলে আছে নুভার ছবি। কোথাও রাগী নজর, নয়তো মুখ ভার। কোনোটায় বাঁকা হাসি, আবার কিছুতে ঘুমন্ত মুখশ্রী। হাজারো অনুভূতিময় এই ছবিগুলোর বিনিময়ে আদ্রের হাতে কত প্রাণ টপকেছে হিসেব করেনি যুবক। চেয়ার ছেড়ে উঠে পশ্চিম দেয়ালে টানানো ছবিটার কাছে গিয়ে শটান হয়ে দাঁড়ায় সে। খিলখিল করে হাসছে নুভা। ঈদের হাটে এই ছবিটি তুলেছিল তারই লোক। নুভার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে থাকতেই গাল স্পর্শ করে গান ধরল সে। তোমার চোখে আকাশ আমার, চাঁদ উড়ছে পূর্ণিমা, ভিতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। তৎক্ষণাৎ দরজা খুলে কক্ষে প্রবেশ করেন জাফর সাহেব। ছেলেকে গান করতে দেখে চমকালেও পরক্ষণে কারণ ধরতে পারেন তিনি। রিয়াদ ওরহানের মেয়েটা যে এমনভাবে তার ছেলেকে পাগল করবে জানলে কখনো একই স্কুলে পাঠাতেন না তিনি। অতীতের সেই সময় স্কুলে ভর্তি করার মাসখানেক পর তিনি জানতে পারেন ছেলে ওরহান বংশের মেয়ের সাথে বন্ধুত্বে লিপ্ত হয়েছে। পানি বেশি দূর গড়ানোর পূর্বে ছেলেকে বিলেত পাঠিয়ে দেন। আজ এত বছর বাদে ফিরেছে সে। তবে লাভের লাভ কিছুই হলো না, বরঞ্চ সে ভালোই বেসে ফেলেছে নুভা ওরহানকে। জাফর সাহেব মুদ্রা কথার আসবেন তখনই ফোন বেজে উঠল ওনার। অতীব গুরুত্বপূর্ণ হওয়ায় রিসিভ করে দ্রুত কক্ষ হতে বেরিয়ে গেলেন ভদ্রলোক। সেদিকে পাত্তা দিল না যুবক। দৃষ্টি সম্মুখে নুভার হাতের দিকে সেই পুষ্পের ন্যায় কোমল হাত শক্ত করে আঁকড়ে ধরেছে আদ্রের বলিষ্ঠ হাতটা। যুবকের ঠোঁটের কোণে হাসি চওড়া হলো। নুভার গাল থেকে হাত সরিয়ে কপাল ঠেকায় সে। হঠাৎ টুং করে শব্দ হতেই পকেট হতে ফোন বের করে হোয়াটসঅ্যাপে ঢুকে। সেখানে একটা আননোন নাম্বার থেকে নুভার আদ্রের পাহাড়ি পোশাক পরিহিত ডজন খানেক ছবি পাঠানো হয়েছে। ঘোর লাগা দৃষ্টিতে যুবক নুভার দিকে স্থির তাকিয়ে থেকে স্বগতোক্তি সুর ধরে বলল, ফিরে এসেছি নবীচরণ, আর কাঠিয়ে দিয়ে অপেক্ষা কর, সন্ধ্যা সুরে বেশি দিয়ে যাব তোমার সঙ্গে করে। ওয়াদা করেছি কেউ আটকাতে পারবে না। মেঘের রাজ্য সাজেক ভ্যালি এসে পৌঁছে গেছে বাস। ট্রিপের শেষ গন্তব্যে এসে যেমন রোমাঞ্চকর অনুভূতি জাগছে, ঠিক তেমনই ক্ষুণ্ণ মনা সকলে। ঢাকায় ফিরে গেলে আগের সে ব্যস্ত জীবনে লেগে পড়বে সবাই। আরও 15 দিন বাদে পরীক্ষা। সব মিলিয়ে বিশাল ধকল যাবে এক একজনের উপর। এই শেষ মুহূর্তে এসে মাথায় ঠেকছে একটাই প্রশ্ন, বন্ধু মহলের সঙ্গে ফের এভাবে ঘুরে বেড়াবেন সম্ভব হবে কি না আদৌ? জবাবে বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সকলের পরিবেশ উপভোগ করার মাঝে এইসব ভাবছিল আদ্র। এখানে আসার পর আর কিছু হোক বা না হোক নুভা বড্ড খুশি হয়েছে।
প্রতিটা দিন ওর হাসি খুশি মেজাজে কেটেছে। এই একটা মাত্র ব্যাপার আদ্রের কাছে ভালো লেগেছে। তার রকচটা স্বভাবের উড়নচণ্ডীকে খুশি দেখে নিজেও শান্তি অনুভব করছে আদ্র। নুভার হাসি মাখা মুখটা চোখের দৃশ্যপটে ভেসে উঠতেই ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে আদ্রের। ভাইয়া, তুমি সাত সকালে কোন ঘুমন্ত পেতনির মুখশ্রী দেখে আসছো? মুখ থেকে বিরক্তিকর ছ্যা শব্দ উচ্চারণ করে আদ্র তাকায় আসানের পানে। পরক্ষণে চমকায়ও। যে ছেলেকে টেনে সকালে হাত মুখ ধোয়ার জন্য নিয়ে যাওয়া লাগে, সে আজ সাত সকালে সেজেগুজে তৈরি। এ তো অমাবস্যার চাঁদ হাতে পাওয়ার মতো। কিন্তু কাহিনী কি এর পেছনে? সন্দিহান নজরে মাথা থেকে পা অবধি আসানকে স্ক্যান করে আদ্র শুধায়, আনুষদা কই? এই তো ফ্রেশ হয়ে এলাম। কিছু হয়েছে? টাওয়েল দিয়ে চুল ঝাড়ছে আঁশ। আদ্র শান্ত দৃষ্টি বুলিয়ে মাথা নাড়িয়ে বলল, সবাই হয়তো অপেক্ষা করছে, তোমরা যাও, আমি এক্ষুনি আসছি। আসান আঁশ একে অপরের দিকে তাকালো। নীরবে নিভৃতে সম্মতি জানিয়ে দুজনে বেরিয়ে পড়ল রুম থেকে। আদ্র ফোন বের করে গুগল ম্যাপ দেখে নিল। ঘোরাঘুরি করার জন্য আর মাত্র 2 দিন আছে হাতে। এতটুকু সময় বহুত কাজ আছে তার। আর এর কেন্দ্রবিন্দু অবস্থানরত আছে নুভার ইচ্ছে। সেটা পূরণ করতে বেরিয়ে পড়বে আজ। আবহাওয়া ভালো থাকলে বিকেলের পূর্বে নুভার চ্যাপ্টার আপাতকালীন সময়ের জন্য সমাপ্তির রেখা টানবে। মন মস্তিষ্কে সমীকরণ মিলিয়ে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল আদ্র। আঁকাবাঁকা পথ পাড়ি জমিয়ে পাহাড় চড়তে ব্যস্ত সবাই। যে যার মতো পারছে এগিয়ে যাচ্ছে বন্ধু মহলের সঙ্গে। মাঝে মাঝে ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার জন্য থামছে কেউ কেউ। সবার উপরে আছে নুভা, তার ঠিক পাশাপাশি আদ্র। ওদের থেকে 1 হাত দূরত্বে বারিশ। আরো 6-7 মিটার পেছনে আসান, তিজা, প্রণতা, আঁশ। বাকিরা আরো পেছনে। তিজা প্রণতার যখনই চোখাচোখি হচ্ছে দুজনে হাসছে। সে মৃদু হাস্যরস ভেসে আসতেই আসান আঁশ শব্দ তুলে হাসছে। শুধু ওরা না, সকল শিক্ষক শিক্ষার্থীরা হাসছে থেকে থেকে। কারণটা হচ্ছেন প্রিন্সিপাল আজাদি। প্রায় 8 ঘন্টা পূর্বের কাহিনী। পাহাড় চড়ার টিপস দেওয়ার বাহানায় আসর পেতে বসেছেন প্রিন্সিপাল আজাদি। নিজের মতো করে সবাইকে নিরাপত্তার বিষয় থেকে যাবতীয় কিছু তিনি এক নাগাড়ে বলে যাচ্ছেন তো বলে যাচ্ছেন। পাশে গাইড হিসেবে আসার লোকটা মুখে জোরপূর্বক হাসি টেনে তার কথায় তাল মিলাচ্ছে। ঠিক এমন সময় হাজির হয় আদ্র, নুভা। আদ্রের দেরি হয়ে গেছে। অন্যদিকে নুভার ঘুমই ভাঙেনি। ওদের রেখে বাকিরা গন্তব্যের দিকে আগে চলে এসেছে। কিন্তু আসার সময় নিজ থেকে ওদের দায়িত্বে থেকে যায় প্রফেসর বারিশ। ফলস্বরূপ ওরা 3 জনে পৌঁছাতে দেরি হয়েছে। এসেই সর্বপ্রথম নুভার চোখ গিয়ে পড়ে প্রিন্সিপালের দিকে। উনি নিজের কথায় এতটাই মগ্ন যে অন্য কারো উপস্থিতি টের পাননি। নুভা হৃদয় কুচকে শুধায়, আদ্রু, তুই গত 4 বছর থেকে এই ব্যাটার ভার্সিটিতে পড়ছিস কিভাবে? হ্যাঁ মানলাম ব্যাটায় ক্লাস নেয় না, তবুও কিভাবে কি? হাউ? আদ্র মুখে বিরক্তি ভাব ফুটিয়ে বলল, আর বলিস না রে, ব্যাটার কথায় কথায় ভাষণ দেয় যেন উনি মেয়র পদ প্রাপ্ত লাভের আশায় জনগণের কাছে মোটিভেশনাল স্পিচ দিচ্ছেন। কোনো একটা আচার অনুষ্ঠান পেলে তো কথাই নেই। ওনার কথার জ্বালায় কেউ আর কথা বলার সুযোগ পায় না। নুভা ভেঙচি কেটে ব্যঙ্গভঙ্গিতে বলল, ব্যাটাই ভাবে এই স্পেস শুনলেই জনগণের ভোটে সাঁতার কাটবে। বেহুদা বুইরা, ওর বউ সহ্য করে কেমনে? বউ তো মনে হয় অনেক আগেই টপকে গেছে। কথার যা ঝাঁস, বউ বেঁচে থাকলে কানের পর্দা ফাটিয়ে পাবনা গিয়ে পাগলা গারদে ভর্তি হতো। ভালো হইছে আল্লাহ উঠাই আনিছে। আদ্র ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, এটার ইট্টু গিট্টু গুলাও কথার জ্বালায় দেশ ছেড়ে গেছে। শ্রবণ শক্তি লোপ পাওয়ার থেকে দূরত থাকা ভালো। আরে ভালো না রে, অতি উত্তম। হঠাৎ গলা খাকারি দেওয়ায় শব্দে ঘাড় ফিরিয়ে তাকায় আদ্র। নুভা শটান ভঙ্গিতে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে বারিশ। তার মানে এতক্ষণ অবধি সব কথা শুনেছে প্রফেসর। আদ্র পিছলে হেসে ফের সম্মুখে দৃষ্টি ফেলে। রেপুটেশনের দফা রফা হয়ে গেল। নুভা পা থেকে মাথা অবধি স্ক্যান করলো বারিশকে। ধূসর রঙের ট্রেকিং স্যুট আর ভারী ক্লাইম্বিং শু পরনে। মাথার চুলগুলো সুন্দর করে সেট করা। কাঁধে একটা মাঝারি সাইজের ব্যাগ, চোখে সানগ্লাস। নুভা ক্ষীণ গলায় বলল, আমার দৃঢ় বিশ্বাস আপনার প্রেমিকা আজ আসবে, তাই এমন সেজেগুজে বেরিয়েছেন। বারিশ অপ্রস্তুত হয়ে পড়ল। একটা মেয়ে যে এতটা ঠোঁটকাটা স্বভাবের হতে পারে নুভাকে না দেখে বোঝা দুষ্কর। নজর সরিয়ে হেঁটে গিয়ে আদ্র আসানের মাঝে গিয়ে দাঁড়ায় নুভা। প্রিন্সিপাল আজাদি হাসি মুখে ভাষণ দিচ্ছেন এবং
পর্যায়ক্রমে যে 3টি টিম সর্বপ্রথম পাহাড়ে চড়ে নিজেদের নামের প্লাগ গাঁথতে সক্ষম হবে তারা হবে বিজয়ী। তাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার সমূহ। আমার প্রত্যাশা তোমরা সকলেই নিজেদের বেস্ট দিয়ে পারফর্ম করবে ইনশাআল্লাহ। দোয়া রইল তোমাদের জন্য। দীর্ঘ ভাষণ থামালেন আজাদি সাহেব। সবাই স্তব্ধ নয়নে তাকিয়ে আছে। কোনো প্রকার বাধা ছাড়াই প্রিন্সিপাল থেমে গেলেন। কিভাবে সম্ভব? সবার দিকে এক পলক তাকিয়ে নুভা বলল, স্যার, আমি তো মাত্র আসলাম, আপনার কথাগুলো শুনতে পাইনি, দুর্ভাগ্য আমার। আরেকবার রিপিট করা যায় না? না। নুভার কথায় আজাদি সাহেবের মুখে হাসি ফুটে উঠলেও সবাই সমস্বরে না বোধক চিৎকার শুনে হতবাক তিনি। সেই সাথে মনক্ষুণ্ণ হলো বটে। এদিকে শিক্ষার্থীরা না বলে নিজেরাই বোকা বনে গেল। প্রফেসর বারিশ সহ বাকি প্রফেসররা শিক্ষার্থীদের দিকে তীক্ষ্ণ নিক্ষেপ করলেন। চোখে চোখ রেখে প্রিন্সিপালকে সরি বলার জন্য আজ্ঞা দিচ্ছেন তারা। নুভা ফের বলল, স্যার, আপনি কখনো পাহাড়ে চড়েছেন? প্রিন্সিপাল আজাদি হাসার চেষ্টা করে বললেন, নেপালে গিয়ে এভারেন্ট তিনি আগের এক ভাগ চড়েছিলেন। সবাই চাতক পক্ষীর ন্যায় ড্যাব ড্যাব করে তাকালেন প্রিন্সিপালের পানে। নুভার চোখ মুখ ঝলকে উঠল। ঝড়ের বেগে আদি সাহেবের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বললেন, তাহলে আপনি আমার গ্রুপের হয়ে আমার সাথে যাবেন। এক্ষুনি পাহাড়ে চড়তে হবে, না হলে পরে দেখা যাবে সন্ধ্যা হয়ে গেছে। লেটস গো। তেড়ে এলো আসান। আজাদি সাহেবের এক হাত টেনে ধরে সে তেজ সুরে বললে, মগের মুল্লুক নাকি? স্যার আমার টিমের হয়ে পাহাড়ে চড়বে, তুই অন্য কাউকে খুঁজে নে। নুভা ওর কাঁধে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, ভালোই বলছি, স্যারের হাত ছেড়ে দে। স্যার তোদের মতো সুযোগ সন্ধানীদের সাথে যাবে না, আমার সাথে যাবে। আসান দাঁতে দাঁত চেপে ধরল। কটমট দৃষ্টিতে চেয়ে ক্ষিপ্র গলায় বলল, দেখ, ভালো হবে না বলে দিচ্ছি। আদ্র ভাই, কিছু বল ওকে। আদ্র আমাকে নিয়ে কিছু বলার স্পর্ধা জন্মায়নি হাবা। তুই জানিস না ওর মতো লোকেদের পরিবার হতে অকাল কুষ্মান উপাধি প্রদান করা হয়। এই পদবি প্রাপ্ত লোক কি বলবে আমায়? ঝগড়াঝাটি করছিস কর, এর মাঝে আবার আমারে টানিস কেন? নুভা ঘাড় ফিরিয়ে আদ্রের পানে এক নজর তাকায়। ইশারায় বুঝিয়ে দিল, তোকে টেনে টুনে না আনলে ঝগড়া জমে না। এই ক্ষেত্রে তুই চাহিদা আমার। এক পা এগিয়ে আসানের মুখোমুখি নুভা। আসান শটান ভঙ্গিতে দাঁড়িয়ে, চারপাশে টানটান উত্তেজনা। দুজনেই হাত জাগানোর প্রস্তুতি নিচ্ছে। প্রিন্সিপাল আজাদি তার জন্য দুদলে ঝামেলা বেঁধে গেছে। আশ্চর্যজনক ব্যাপার, শরীরে সবটুকু জোর দিয়ে নুভা আসান হাত ছুঁড়ে দিল একে অপরের দিকে। রক পেপার সিজার। শেষ মুহূর্তে ওদের মুখে এসব শুনে প্রিন্সিপাল আজাদি সম্বিত ফিরে ফেলেন। বাকিরা হাঁ করে তাকিয়ে আছে। আদ্রের মাঝে ভাবান্তর ঘটেনি। সে জানতো এমন কিছুই হবে। নুভা আসান রক নিশানা করে ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে। আসান রাগে গজগজ করে বাজখাই কণ্ঠে বললেন, তুই রোগ দিলি কেন? রক কি তোর চাচায় হুইল করে রাখছে শালা? তুই আমার দেখা দেখি রক নিলি কেন? দ্বিগুণ তেজে নীলাভ রক্তিম চোখ দুটো রাঙিয়ে তাকায় নুভা। দুজনেই ফের হাত জাগালো। রক পেপার সিজার। এবার দুজনেই পেপার নিয়েছে। জোরে জোরে নিঃশ্বাস টেনে ধীরে ছেড়ে দিয়ে আবার হাত উঁচানোর পূর্বে বাড়ি শেষে বাধা দেয় ওদের। প্রিন্সিপাল স্যার গাড়ি করে পাহাড়ে চড়বেন, সো স্টপ অ্যাক্ট লাইক কিডস। প্রিন্সিপাল আজাদি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। তবে বেশিক্ষণ টিকল না ওনার স্বস্তি। নুভার চাহনি দেখে চুপসে গেলেন তিনি। নুভাকে দেখে নিজের দীর্ঘ ভাষণের ইতি টেনেছিলেন, যাতে করে সেদিনের বাসের কাহিনীর মতো নুভা তেতে না উঠে। কিন্তু সেই আশায় এক বস্তা আটা চাপা দিয়ে নুভা ফের রেগে গেছে তার উপর। তাও আবার যেমন তেমন না, ভয়ঙ্কর রেগে গেছে। আপনি যদি গাড়ি করে উপরে ওঠার প্ল্যান করে থাকেন, তাহলে আমাদের মাঝে বাগড়া বাঁধালেন কেন? ষাটোর্ধ্ব আজাদি সাহেব শুকনো ঢোক গিলে রিনরিনিয়ে কণ্ঠে বললেন, বয়স হয়েছে তো। আগে বললেন না কেন বয়স হয়েছে? আপনি মুরব্বী মানুষ, এই গরমে বাইরে আসছেন কেন? বাড়িতে গিয়ে ফ্যানের তলায় বসেন। শুধু শুধু সময় নষ্ট হলো। এতক্ষণ 7 বার ওঠানামা যেতে এই পুরো পাহাড়। ডিসগাস্টিং শিট। মুখ ঝাপটা দিয়ে ধূপধাপ পা ফেলে পাহাড়ের দিকে পা বাড়ালো নুভা। যাওয়ার সময় আদ্রের হাত টেনে ধরে নিয়ে গেল সাথে করে। বারিশ এক প্রকার প্রিন্সিপাল আজাদির কালো মেঘের ন্যায় মুখটার দিকে তাকিয়ে এগিয়ে গেল সম্মুখে। এরপর আসান, তিজা, প্রণতা, আংশও ওদের পিছু ধরল। পর্যায়ক্রমে সবাই পা বাড়ায় সেদিকে। আর প্রিন্সিপাল আজাদি থমকে দাঁড়িয়ে রইলেন।
বর্তমানে সবার অবস্থা করুণ, অনেকে হাল ছেড়ে দিয়েছে। তিজা প্রণতা হাঁটু গেড়ে বসে পড়েছে। দুজনেই ঘন ঘন নিঃশ্বাস নিতে ব্যস্ত। আসান চুপচাপ ওদের দিকে তাকিয়ে আছে। আঞ্জ গিয়েছে গাড়ি ডাকতে। বাকি পথ এদের নিয়ে হেঁটে যাওয়া সম্ভব না। এখনো 1/4 শেষ হয়নি। আদ্রনুবা বেশ ভালোই দূরে, বারিশ ওদের থেকে একটু পেছনে। রাগের বসে দ্রুত পায়ে এগোলেও এখন পা দুটো অবশ হয়ে যাচ্ছে প্রায়। তবুও মুখভঙ্গি স্বাভাবিক রেখে এগিয়ে যাচ্ছে নুভা। খুব করে বসে যেতে মন চাইলেও থামছে না। এখানে শুধু আদ্র থাকলে একটা কথা ছিল, তবে এখানে বারিশও আছে। নিজের অসুবিধা চুল পরিমাণ আঁচ করাতে অনিচ্ছুক সে। পথ আর বেশি নেই, মনে জোর আছে সে একাই চড়বে এই পাহাড়। গতি কমিয়ে পা চালাতে লাগলো নুভা। এতক্ষণে একটা কথা বলেনিও। হঠাৎ কট করে সূক্ষ্ম শব্দ কর্ণকুহুরে আসতেই স্থির দাঁড়ায় নুভা। ঘাড় ঘোরাতেই আদ্র থেমে গিয়ে পেছনে তাকায়। বারিশ পায়ে হাত রেখে কিছু একটা করছে। আদ্র নুভা একে অপরের দিকে একবার তাকিয়ে দ্রুত এগিয়ে গেল বারিশের দিকে। আদ্র মাটিতে হাঁটু গেড়ে বসে বারিশের পা দেখে বলল, ইয়াল্লাহ, প্রফেসর আপনার পা বোধহয় মচকে গেছে। লেট মি সি। আদ্র তড়িৎ গতিতে বারিশের পায়ের ফুলে যাওয়া জায়গা পর্যবেক্ষণ করতে ব্যস্ত হয়ে পড়ল। বারিশ পা সরিয়ে নিয়ে বলল, লেট ইট গো আর্থ, কিছুই হয়নি। বলেই হলো, এমন কিছু না করলে আরো বাজে অবস্থায় পড়তে হবে। আপনার ব্যাগ দিন, আমি নিচ্ছি। আদ্র, তুই তোর কাজ কর। বারিশের একটা কথা শুনল না নুভা। আদ্র পানিতে রুমাল ভিজিয়ে সেটা বারিশের পায়ে হালকা করে চেপে ধরল। বার কয়েক এরকম করার পর কাঁধ মিলিয়ে বারিশকে নিয়ে এগিয়ে যেতে লাগলো আদ্র। নুভা ওদের ব্যাগ দুটো কাঁধে চেপে পাশাপাশি এগিয়ে গেল। আদ্র ব্যাগটা তাকে দিতে বলল, নুভা পাত্তা দিল না ওকে। এভাবে বহু কষ্টে আরও প্রায় 27 মিনিট হাঁটার পর কাঙ্ক্ষিত স্থান অর্থাৎ পাহাড়ের চূড়ায় এসে পৌঁছে ওরা। নুভা এসেই সঙ্গে সঙ্গে নিজেদের ফ্ল্যাগটা সজোরে গেঁথে দিল মাটিতে। আদ্র বারিশকে একটা উঁচু ঢিলায় বসিয়ে দিল। গধূলির আবির মাখা আকাশের দৃশ্যপট অসম্ভব সুন্দর লাগছে। শাঁসা করে ছোট দমকা হাওয়ায় প্রাণ ভরে নিঃশ্বাস নিল নুভা। সমস্ত ক্লান্তি নির্বিশেই কর্পূরের ন্যায় উভে গেল। আড়মোড়া ভেঙে পাশে তাকাতেই চোখে পড়ল আদ্রকে। বুকে হাত দিয়ে গুজে তাকিয়ে আছে তার দিকেই। নুভা ভ্রু নাচিয়ে ইশারা করে আদ্র। মুচকি হেসে এগিয়ে নুভার দিকে খানিকটা ঝুঁকে ধীর গলায় বলল, কিছু না, তোকে খুশি দেখে ভালো লাগলো। এতক্ষণ যে মুখটা প্যাঁচার মতো করে রেখেছিলি, তখন ভালো লাগছিল না? নুভা আফসোসের সুর টেনে বলল, আহারে থাক, মন খারাপ করে না। তোকে যাওয়ার সময় প্যাপ ও বাসি কিনে দিব না। সাথে সাথে আদ্র সোজা হয়ে দাঁড়িয়ে নিজের হুলিয়ে বদলে মুখ গোমরা করে বলল, নো থ্যাঙ্কস, লাগবে না আমার কোনো প্যাপ ও বাসি। তোর চেঁচানোর আওয়াজ বাসির চেয়ে কোনো অংশে কম না। সত্যি বলছেন তো জনাব? নুভার কথার ধরনের শুনে আদ্র অপ্রস্তুত হয়ে পড়ল। ওর চেহারা দেখে বেশ মজাই পেল নুভা। আপনাকে এই জীবন্ত বাঁশির চেঁচানোর আওয়াজ জীবনে শোনাতে কোনো আপত্তি নেই আমার, আদ্রসন সাহেব। আদ্র হতবিহ্বল দৃষ্টি ছুটতে লাগলো চারপাশে। এই অস্থির চিত্তে দৃশ্য দেখে খিলখিলিয়ে হেসে উঠল নুভা। দূর থেকে ওদের দেখছে বারিশ। হাসতে হাসতে আদ্রের বাহুতে এক ঘা বসিয়ে দিল নুভা। আদ্র বাহু চেপে ধরে মুখ বাঁকালো। তারপর বিড়বিড় করে বলল, তুই কি এমনই থাকবি? আল্লাহ জান্নাতে পাঠালেও এমনই থাকবো। আসার সময় বাস দিয়ে আসলেও এখন ফেরার সময় ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রাত 9টা নাগাদ ঢাকার উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করবে ট্রেন। হোটেল ছেড়ে 8টায় বের হতে হবে স্টেশনের দিকে। সেই অনুযায়ী ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে সবাই। আসার সময় ছোট ট্রলি ব্যাগ নিয়ে এলেও এখানে এসে কেনাকাটা করতে গিয়ে আরেকটা ট্রলি কিনতে হয়েছে তিজাকে। অবশ্য এইসব কিছুই নুভার কীর্তি। প্রণতা তিজা শপিং করার সময় যাই পছন্দ হচ্ছিল বা নেড়ে চেড়ে দেখছিল সব কিছুই কিনে ফেলেছে নুভা। ওদের হাজার বাধা মান্য করেনি সে। আদ্র, নুভা, আসান মিলে এত টাকা উড়িয়েছে যে কেনাকাটাগুলো পার্সেল করে আগে ভাগে ঢাকা পাঠাতে হয়েছে। তিজা শুধু অবাক হলো ওদের কাণ্ড দেখে। প্রায় লাখ টাকার ব্যয় করে ফেলেছে ওরা। তবু বাড়ি থেকে কল করেনি, কেউ জিজ্ঞেস অবধি করেনি এত কিছু কি কিনেছে। আদৌ কেউ এ ব্যাপারে অজ্ঞাতা কিনা সন্দেহ। ট্রলি ব্যাগ দুটো রুমের এক কোণে রেখে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল তিজা। বেডে পড়ে থাকা ফোনটার পানে চোখ গেল ওর। এই 7 দিনে একটাবার বাড়ি থেকে কেউ তার খোঁজ খবর নেয়নি। আসার সময় সৎমা বলেছিল দ্রুত ফিরে আসতে।
কথাটা স্নেহের সুরে নয় বরং রুক্ষ কণ্ঠে বলেছিলেন। সে না থাকলে ঘরের কাজগুলো যে এগোতে চায় না। তবে একটা কল না আসায় ভীষণ কষ্ট পেল তিজা। এখন কি সে বাড়িতে কাজের জন্যও তার প্রয়োজন ফুরিয়ে গেছে? এতটাই অবহেলিত সে? বাবা কি পারতো না একটা বার তার খোঁজ নিতে? টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল ফ্লোরে। তিজা ওড়না দিয়ে চোখ মুছে ফেলল। এই অশ্রুর কলরল শোনার মতো কেউই নেই এখানে। তবে সে চায় না কেউ দেখুক এসব। ভাবনার মাঝে ধীরে বারান্দার দরজা খুলে গেল। তিজা চট করে তাকাতেই আঁতকে উঠল। এলোমেলো পায়ে রুমে প্রবেশ করল নুভা। মিশ্রণ সাদা কালো রঙা চুলগুলো আলতো করে ঝুঁটি করা, নীলাভ চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। দুধে আলতা কপোলদ্বয় ফুলে ফেপে আছে। মনে হচ্ছে কেউ সজোরে চড় বসিয়েছে গালে। কিন্তু কার এত বড় দুঃসাহস? নুভা নজর তুলে তাকিয়ে শুধায়, মুখ গোমরা করে আছিস কেন? ওইসব বাদ দে, তোর কি হয়েছে বল, এমন অগোছালো দেখাচ্ছে কেন? আমি কি গোছালো? চিৎ করে বেড়ে শুয়ে পড়ল নুভা। তিজা অপ্রস্তুত ভঙ্গিতে হাত কচলাতে শুরু করলো। কিছুক্ষণ মনও থেকে নুভা মিহি কণ্ঠে বলল, প্রণয় কই? আমরা কথা বলছিলাম, তখন ওর ফোনে কিসের জন্য মেসেজ এলো, সেটা দেখেই ও তড়িঘড়ি করে বেরিয়ে গেল। কোথায় যাচ্ছে বা কে মেসেজ দিয়েছে তা বলেও যায়নি। দরজায় ঠকঠক শব্দ শুনে তিজা গিয়ে দরজা খুলতেই আসানের সাথে চোখাচোখি হয়ে যায় ওর। আসান থমকে দাঁড়িয়ে আছে। কিছু বলতে নিয়েছিল বোধহয়, তা আর বলা হলো কোথায়। স্থির দৃষ্টিতে একে অপরের চোখে তাকিয়ে আছে দুজনে। আশেপাশে কারো সাড়া শব্দ না পেয়ে চোখ মেলে তাকায় নুভা। আস্তে ধীরে শোয়া থেকে উঠে বসতেই ওর চোখ যায় দরজার এপার ওপার দাঁড়িয়ে থাকা যুবক যুবতীর দিকে। পিট পিট করে কয়েকবার পলক ফেলে উঠে দাঁড়ায় নুভা। আবারও কাউয়া সাইলেন্স। বিড়বিড়িয়ে ওদের পাশ কাটিয়ে রুম থেকে বেরিয়ে যায় নুভা। হলরুমের দিকে হেঁটে যেতেই বারিশের সাথে দেখা হয়ে গেল। নুভা ওর পা দেখে বলল, আপনি এভাবে হাঁটছেন কেন? ডক্টর না বললো রেস্ট করতে? পা এখন পুরোপুরি ঠিক আছে, শুধু হালকা একটু মচকে গিয়েছিল। আর যেহেতু পাহাড়ি পথ ছিল তাই সাপোর্ট লেগেছে হেঁটে যেতে, না হলে। বারিশের কথার মাঝে দাড়ি বসিয়ে নুভা বলল, না হলে আপনি একাই আমার মতো 4 জনকে কাঁধে তুলে পাহাড় চড়তে পারতেন। জানা আছে আমার, আর বলতে হবে না। আপনারা পুরুষ জাতি যা চাপাবাজি করেন, পাশের বাড়ির এক ভাবি আর এক ভাবির কাছেও এমন চাপা ছোড়ে না। নাক মুখ কুঁচকে নেয় বারিশ। জোরে নিঃশ্বাস ফেলে পূর্ণ দৃষ্টি মেলে নুভার পানে চেয়ে বলল, লিসেন নুভা, ইউ ব্যাডলি নিড টু চেঞ্জ ইউর টকিং স্টাইল। ওই দিন স্যারকে যে কথাগুলো বলেছিলে, একজন শিক্ষার্থী হিসেবে সেই কথা বলা উচিত হয়নি। স্পেশালি প্রিন্সিপাল স্যারকে বলে তো একদম ঠিক করনি। সারা জীবন খালি ভাতেই খেলেন, তরকারির ভিটামিনগুলো পেলেন না। আই নো প্রফেসর, কাল ওই কথাগুলো চাইলে সুন্দর এবং মার্জিত ওয়েতে প্রিন্সিপালকে বলতে পারতাম। বাট হোয়াট হ্যাপেন্ড নেক্সট? স্যার ওনার অযাচিত কথা বলা চালিয়ে যেতেন। ফলস্বরূপ এই বয়সে বেশি কথা বলায় তিনি অসুস্থ হয়ে পড়তেন। অন্যদিকে ওনার ক্যাচাল শুনে বাকি প্রফেসর এবং স্টুডেন্টরা অতিষ্ঠ হয়ে পড়ত। এখন সেই প্যারা নেই। বারিশ তর্জনী এবং বৃদ্ধা আঙুলে কপালে চেপে ধরল। মাথা ধরে আসছে নুভার লজিক শুনে। ধীর গলায় বারিশ বলল, সবাই এনজয় করলেও স্যার কষ্ট পেয়েছেন। ওয়েট, আপনি চাচ্ছেন স্যার এনজয় করুক? আলবাত। ওষ্ঠ বাঁকিয়ে হাসল নুভা। ওর এতক্ষণ বিরক্ত ভরা মুখশ্রী শান্ত হয়ে গেছে। বারিশ জিজ্ঞাসু দৃষ্টি ছুড়ে দেয় ওর পানে। নুভা ভ্রু নাচিয়ে ইশারা করলো, অর্থটা এই যে যা হবে দেখে নিবেন। চলন্ত ট্রেনের দক্ষিণা কম্পার্টমেন্টে জুড়ে গানের কলি খেলা চলছে। আদ্র, নুভা, প্রিন্সিপাল আজাদি, প্রফেসর তৌসিফ একদল। বিপক্ষে রয়েছে আসান, তিজা, প্রণতা, আনস। দুদল একে অপরের উপর ভারী পড়ে যাচ্ছে। খানিকটা দূরে বসে সবার খেলা দেখছে বারিশ। ঠোঁটের কোণে তার আলতো হাসি। নুভা যে কিভাবে প্রিন্সিপাল আজাদিকে বশ করলো তা সে জানে না। তবে এখন আজাদি সাহেবকে দেখে যে কেউ বলতে পারবে সে নুভা বলতে অজ্ঞান। দুজনের বেশ ভালো জমে গেছে। প্রায় ঘন্টাখানেক খেলার পর ওদের থেকে বিদায় নিয়ে নিজের কেবিনে পা বাড়ালেন প্রিন্সিপাল আজাদি। বারিশকে জোর করে রেখে দিল নুভা। তারপর প্রফেসর তৌসিফও চলে গেলেন। তিনি চলে যেতেই দ্বিতীয় দফায় খেলা শুরু হলো। এবার বারিশকে ওরা ফের জোর করলো খেলায় অংশ নেওয়ার জন্য। অনেক জোরাজুরি করে বাধ্য হয়ে রাজি হয়ে যায় বারিশ। সর্বপ্রথম আসানের পালা আসায় সে ডেয়ার নিল। আদ্র নড়ে চড়ে বসে বলল, তেমন কঠিন কিছু দিলাম না। তুই আশার ভাইকে কল দিয়ে
ওর মনে হিংসা জাগা। হ্যাঁ, কিভাবে? আমি কি জানি, তুই কল দে আগে। আসান অসহায় মুখ করে ফোনে কল বসালো। ওদের 3 ভাইয়ের মাঝে আশার সব থেকে সরল মনের, যে যা বলে সে তাই করে। এক কথায় যাকে বলে ননির পুতুল বলা যায়। কল রিসিভ করতেই লম্বা করে সালাম দিল আসান। অপর পাশ থেকে আশারও একই ভঙ্গিতে সালামের জবাব দিল। আসান গলা ঝেড়ে বলল, কি খবর ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তোর কি অবস্থা? আল্লাহর রহমতে আমি তো সব সময়ের মতো বিন্দাস। তুমি ব্যস্ত ছিলে? ডিস্টার্ব করলাম? হব বেটা, ডিস্টার্ব কি পেলি তুই? আমি ঘুম থেকে উঠে এখন ওয়াকে বের হয়েছি। ও, তার মানে বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করবে। কি খাবে ভাইয়া? আর বলিস না, সেই শুকনো ব্রেড, জেলে ডিম সিদ্ধ, জুস, ব্লা ব্লা। এই সুযোগের অপেক্ষায় যেন ছিল আসান। সে ওষ্ঠ বাঁকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, আহারে, আজকে আমাদের ব্রেকফাস্ট কি জানো? মাখনে ভাজা, গরম গরম লাচ্ছা পরোটা আর তাজা খাসির গোস্ত ভুনা, সাথে আমুরের স্পেশাল চা তো আছেই। কি স্বাদ! নোবা ঢোক গিলছে সামনে বসে। তোমায় যদি দেখাতে পারতাম ব্রো, উফ। কথা শেষ হতেই সজোরে আসানের মাথায় গাঁটটা মেরে বসলো নুভা। আপনা আপনি মুখ থেকে আহ শব্দ বেরিয়ে এলো। আসানের ব্যথায় কুকড়ে চোখ বন্ধ করলো বেচারা। ফোনের ওপর পাশ হতে হাস্যধ্বনিতে ভেসে এলো আষাঢ়ের কণ্ঠ। আরেকটা দে নোভা, দিয়ে জিজ্ঞেস কর প্যাকিং করার সময় ভুলে ব্রেইন আবার হোস্টেলে রেখে এসেছিস কিনা। এই হ্যাবলাকে এত বছরে বোঝাতে পারলাম না টাইম জোনের ব্যাপার। আবে, আমার এখানে দিন হলে যে তোদের রাত, এই সহজ কথাটা কি তোদের দলিতপত্রে লিখে দিতে হবে? নেক্সট টাইম ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার সময় নাকের সাথে চোখ কান খোলা রাখিস। আমি রাখছি, অফিস যেতে হবে। তোরা সাবধানে বাসায় যাস। আল্লাহ হাফেজ। অপর প্রান্ত কল কেটে দিল আশার। এদিকে আসান ঠোঁট উল্টে বসে আছে। হেরে যাওয়ায় ওকে শাস্তি হিসেবে ঘোড়া আঁকতে দেওয়া হয়েছে। হাতে পেন্সিল তুলে আসান বলল, কিন্তু ঘোড়া আঁকে কিভাবে? আয়নার সামনে নিজের থোবড়া দেখে খাতায় পেন্সিল চালা। সবার মাঝে হাসির রোল পড়ে গেল। আসান আর চোখে নুভার দিকে তাকিয়ে ভেঙচি কেটে তা আঁকতে মগ্ন হলো। পর্যায়ক্রমে নুভা নেয় ট্রুথ এবং বারিশকে প্রশ্ন করতে দেওয়া হলো। করার মতো মনে হাজারো প্রশ্ন থাকলেও সেগুলো করলো না। সে শান্ত কণ্ঠে শুধালো, বলো, আমি খাবার রান্না করেছি, এটার ভবিষ্যৎ বাক্য বা ফিউচার সেন্টেন্স কি হবে? আমি জানতাম আপনি এমন কিছু বলবেন। যাই হোক, আনসার হচ্ছে আদ্র খেয়ে ফেলছে। সবাই চমকানো ভঙ্গিতে তাকায় নুভার দিকে। আদ্র চেঁচিয়ে উঠে বলল, এটা তো আমার লাইন হওয়ার কথা ছিল। নূপ খেয়ে ফেলছে। দুর্ভাগ্যজনক ব্যাপার। প্রশ্ন আমাকে করা হয়েছে, তোকে না। সো দ্য আনসার ইজ আদ্র খেয়ে ফেলছে। বারিশ গম্ভীর মুখে ভ্রু নাচিয়ে বলল, তোমাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুজনের একজনেও আনসার সঠিক হয়নি। আই কান্ট বিলিভ এত সহজ একটা টেন্স তুমি পারলে না নোভা। এটা কিন্ডারগার্টেনের বাচ্চারাও পারবে। আর আর্ট, তুমি কি না? থেমে গেল বারিশ। আসানের আঁকা ঘোড়া দেখে হাসাহাসি করছে তিজা, প্রণতা, আঁশ। গলা খাকারি দেওয়ার শব্দে সবাই একত্রে বারিশের পানে তাকালো। তার ভয়ঙ্কর চাহনি দেখে চুপসে গেল সবাই। আসান ফের নিজের ড্রয়িং কমপ্লিট করতে লেগে পড়ল। আঁশ সুযোগ বুঝে তৈ তৈ করে কেটে পড়ল। প্রণতা, তিজা নিজেদের মাঝে ফিসফিস করে কথা বলতে লাগলো। তবে তাদের উদ্দেশ্য কথাগুলো বলছিল ওরা নিজেদের মাঝে ব্যস্ত। আদ্র নুভাকে বলল, কিরে, তুই ওয়ালপেপার চেঞ্জ করেছিস? ওই দিন পাহাড়ি কাপড়ে তুলছিলাম, দেখ ঝাক্কাস না? আমি তো এমনিই ঝাক্কাস, আমার ছবি খারাপ আসার প্রশ্নই ওঠে না। ওয়েট, আমিও আমারটা চেঞ্জ করে নেই। বারিশ আর কিছুই বলল না। কল আসার বাহানায় বেরিয়ে গেল সেখান থেকে। মিল্কি ওয়ে গ্যালাক্সির এক ঝলক ভেসে আছে আকাশে। তিমির রাতে অসম্ভব সুন্দর এক দৃশ্য ফুটে উঠেছে। ট্রেনের খোলা দরজার সামনে দাঁড়িয়ে আছে নুভা। তার নীলাভ রক্তিমা দৃষ্টি শূন্যে নিবদ্ধ। সেলফোনটা বা হাতে মুষ্টিবদ্ধ করে ধরা। আমাদের বাঙালিদের মাঝে একটা কথার প্রচলন আছে, বেশি হাসলে পরে কাঁদতে হয়। আদৌ কি সত্য কিনা তা জানা নেই, তবে আজ সেই প্রবাদ প্রতিফলিত হয়েছে। এই কয়দিন হইচই আনন্দে উল্লাসে কাটিয়ে বেশ ফুরফুরে মেজাজে ছিল নুভা। তবে ফোনে 1 মিনিটের কথোপকথনে সেই হাসি ঠাট্টা ভাবটা কুরকুরের ন্যায় উবে গেছে। রাগের চোটে দেহের রক্ত টকবক করছে। মস্তিষ্ক রন্ধ্রে রন্ধ্রে জানান দিচ্ছে নিজের উপর ধিক্কার। আচ্ছা, সৃষ্টিকর্তার কাছে যদি এই প্রাচুর্য আলিশান বিলাসবহুল জীবনের একটা সাধারণ জীবন চায়, তাহলে কি সেটা অপরাধ হিসেবে গণ্য হবে?
এক প্রকার রাজকীয় জীবন হতে হবে কম বই কি। জানা অজানা প্রায় সবাই তার জীবন নিয়ে হিংসে করে। সবার মতে নুভা চাওয়ার পূর্বে তার কাছে কাঙ্ক্ষিত জিনিস চলে হাজির হয়। হ্যাঁ, সে কথা অস্বীকার করবে না নুভা, তবে ওর চাওয়া পাওয়ার ব্যাপারটা পছন্দ না। তারও মন চায় ৮-১০টা মানুষের মতো জীবনযাপন করতে, যেখানে মা বাবার আদর শাসনে বড় হওয়া ভাগ্যের ব্যাপার। তারও শখ ছিল মায়ের হাতে হাতে কাজ করার, বাবার সাথে খুনসুটি করে বেড়ানোর ইচ্ছে ছিল। নিজের কিছু পছন্দ হলে মা বাবাকে জানাবে, তবে তারা সহজে রাজি হবে না, আরও কত কি। কিন্তু এখন এসবের প্রতি মোটেও কোনো অনুভূতি কাজ করে না। তবে সে বেজায় ভালো আছে তার জীবনে, যেখানে দাদা দাদি তাকে রাজকন্যা নয় স্বয়ং মহারানীর রূপে রাখে। বড় আব্বু বড় আম্মু চোখে হারায় তাকে। তাদের জন্যই তো আদর আশকারা ভরপুর পৃথিবীর আরেক প্রান্তে থেকেও তাকে ছোট বোনের গদিতে বসিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে আশার। সঙ্গী সাথী ধরতে গেলে এক প্রকার যমজ ভাইয়ের ভূমিকারত আসান, আর খুনসুটি পোশাক পূরণের জন্য তো আদ্র আছেই, যেন ইহকালেই জান্নাতের ন্যায়। জাহানের মালিক নিজের কাছে ডেকে নিলেও বিন্দুমাত্র আফসোস নেই ওর। আকাশে তাকিয়ে নুভা আনমনে বলল, এই এক্সট্রা দুটো ক্যারেক্টার কেন জীবনে দিয়েছো জানা নেই মাবুদ, তবে কোনো ভালো কারণে দিয়েছো বলে প্রত্যাশা আমার। কিন্তু এরা যা করছে তা মোটেও ভালো কিছু না। স্বার্থ লাভের জন্য যে আপন মা বাবাও এত নিচে নামাতে পারে আমায়, জন্মদাতা দাত্রীকে না দেখলে কেউ বিশ্বাস করবে না, শুনবে কি না সন্দেহ, হেসে উড়িয়ে দেবে এসব কথা। তাই তোমার কাছে আর্জি জানাচ্ছি, এদের জ্ঞান বুদ্ধি বিবেক দাও, না হলে আমাকে এসবে জড়াতে হবে, তাও খুব বাজেভাবে। তোমার এই বান্দি যে কি করতে পারবে সেটা তুমি খুব ভালো করেই জানো। ভোর 4:37। ঘুম ভেঙে গেল আদ্রের। ঘড়িতে সময় দেখে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। ফজরের ওয়াক্তে শেষ পর্যায়ে, অজু করে নামাজ পড়তে হবে। রেস্টরুমের প্রাকৃতিক কাজ সেরে ব্রাশে টুথপেস্ট নিতেই পাশ থেকে আরেকটা ব্রাশ বাড়িয়ে দিল। আদ্র 19-20 না ভেবে সে ব্রাশে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে লাগলো। আয়নার প্রতিবিম্বে পাশে নুভাকে ব্রাশ করতে দেখে কোনো ভাবান্তর ঘটল না তার মাঝে। পরক্ষণে পাশ ফিরে নুভাকে দেখে ভড়কে গেল আদ্র। মুখে ব্রাশ নিয়ে চেঁচিয়ে ওঠে ও, তুই আমার সাথে রেস্ট রুমে কি করছিস? কেন? এর আগে আমার সাথে ব্রাশ করিসনি? আব্বে, কথা সেটা না। আর এটা তোর বাসা না যে যেখানে মন চাই ঢুকে পড়লি। কেউ যদি দেখে তাহলে কি ভাববে? কেউ দেখে নাই, আর দেখলেই বা কি, আমি ব্রাশ করা ছেড়ে দিব ওদের জন্য। সেই ঘিলুলেস মাথায় কি ভাববে ওরা? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় নুভা। আদ্র দমে গেল, বিনিময়ে কিছুই বলতে পারল না। মেয়েটা ইচ্ছা করেই এমন করে, সবসময় মুসিবতে ফেলায় তাকে। এখন আল্লাহর কাছে দোয়া একটাই, ভুলেও যেন কেউ রেস্টরুমে না আসে। মনে মনে দোয়া দুরুদ জপে আদ্র দাঁতে ব্রাশ ঘষে বলল, কিছু না। পার্কিং লটে বাইক রেখে হসপিটালে প্রবেশ করলো নুভা। রিসিপশনের দিকে এগিয়ে যেতেই এক ছেলে এসে হাজির হয় সম্মুখে। ছেলেটা ভদ্রভঙ্গিতে সালাম দিল। নুভা সালামের জবাব দিতেই ছেলেটা নমনীয় কণ্ঠে বলল, আপু, ওদের 3 তলায় রাখা হয়েছে, আমি এইমাত্র দেখে এসেছি, রাস্তা পুরো ফাঁকা। নুভা কথা না বাড়িয়ে সোজা চলল 3 তলায়। সেখানে প্রায় 12-13টা বেড দখল করে শুয়ে আছে যুবকদ্বয়। নুভা এগিয়ে যায় জানালার ধারে থাকা বেডের পানে। বেডে শুয়ে থাকা ছেলেটার বাঁ পা ঝুলিয়ে রাখা হয়েছে বেড স্ট্যান্ডের সাথে। ডান হাতটা উরুর উপর ঝুলে আছে। মুখের অবস্থা নাজুক, ডান গালে অংশটুকু যেন থেতলে দেওয়া হয়েছে ভারী কোনো বস্তু দিয়ে। বাঁ চোখটার আশপাশ কালচে রঙা, এছাড়া গায়ের শতাংশে আঘাতের চিহ্ন স্পষ্ট। এক নজর ছেলেটাকে দেখে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করল নুভা। হঠাৎ কারো গলা খাকারি দেওয়ার শব্দে নড়ে চড়ে ওঠে ছেলেটা। বাঁ চোখটা খুলতেও পারছে না। ডান চোখে পিট পিট করে তাকিয়ে ধীরে গলায় বলল, আপনি কে? আয় হায়, ভুলে গেছিস নাকি শুভ? মনে হয় বাদাম খাস না। কণ্ঠস্বরটা কর্ণকুহরে প্রবেশ করতেই আটকে ওঠে শুভ। নিঃশ্বাস ঘন ঘন ওঠানামা করছে। দরদর করে ঘামতে শুরু করেছে সারা দেহ। হাত পা ঠোঁট অসম্ভব ভঙ্গিতে কাঁপছে ওর। স্বয়ং নুভা কিনা হসপিটালে এসেছে। বিশ্বাস করতেই পারছে না এইসব। শুভর হাসপাস ভাব দেখে নুভা মৌনতা কাটিয়ে শান্ত কণ্ঠে বলল, শুনলাম তুই বাবা মায়ের একমাত্র সন্তান। তোর মা চায় তুই বিদেশে গিয়ে পড়াশোনা কর। সেই ইচ্ছে রাখতে সকল ব্যবস্থা নিলি ঠিকই,
কিন্তু শেষ মুহূর্তে মানুষ রূপে শয়তানের ধোকায় পড়ে গেলি। কাহিনীটা তুই আমাকে পছন্দ করা পর্যন্ত থাকলে এরকম কিছুই হতো না, কিন্তু তুই আমার দিকে এগুলি, আর সেই এগিয়ে আসা তোর কাল হয়ে আনলো। যার বলায় এসব করেছিস তার জন্য আফসোস হচ্ছে আমার, কিন্তু যে তোদের এই হাল করেছে তার প্রতি কোনো অভিযোগ নেই আমার, থাকলেও লাভ নেই। ও এমনই, আমি ভাবছি শুধু ও তোদের বাঁচিয়ে রেখেছে কেন। কিঞ্চিত থামল নুভা। জানালা দিয়ে আসা বাতাসে চোখ মুখ আঁচড়ে এসে পড়েছে কালো সাদা মিশ্রণগুলো চুলে। বা হাত উঁচিয়ে চুলগুলো পেছনে ঠেলে নুভা ফের বলল, রিলিজ পেয়ে সোজা নিজের মায়ের ইচ্ছে পূরণ করতে বেরোবি বিদেশ। বাংলাদেশের ত্রিসীমানায় যদি তোর ছায়াও পড়ে তাহলে আমি ভুলে যাব তুই এক মায়ের একমাত্র প্রত্যাশা। গম্ভীর কণ্ঠে বাক্য শেষ করে নুভা। শুভর পানে রক্তিম চোখে এক পলক তাকিয়ে প্রস্থান করল। এদিকে শুভর অবস্থা মরমর। আরেকটু থাকলে বোধহয় শ্বাস নেওয়া দায় হয়ে পড়ত। জনমানবহীন পরিবেশে গাছের নিচে দাঁড়িয়ে আচার খাচ্ছে আসান। প্রায় আধা ঘন্টা খানেক হতে চলল নুভা ওকে এখানে দাঁড় করিয়ে গিয়েছে। কোথায় আছে জানা নেই। এর মধ্যে 53 বার কল দিয়ে ফেলেছে আদ্র। নুভার ফোনটা আসানের হাতে। খেতে খেতে দেখছে ভাইয়ের পাগলামি। সে বুঝে উঠতে পারে না এত পজিটিভ হওয়ার কি আছে। নুভাকে 24 ঘন্টা চোখে চোখে রাখারই বা কি দরকার। এখন প্রাপ্তবয়স্ক মেয়েটা, তবুও আদ্র কেন এমনটা করে জানা নাই। ভাইব্রেট মুডে করা ফোনটা বাজতে বাজতে থেমে গেল। ঠিক তখনই কানে ভেসে আসলো কাঙ্ক্ষিত কণ্ঠস্বরে, আমায় রেখে সব খেয়ে ফেলছিস নাকি? পকেটে হাত গুজে এগিয়ে এলো নুভা। আসান আচার বাড়িয়ে দিয়ে বলল, ফোনটা নিয়ে গেলে কি হতো? আদ্র ভাই কল করতে করতে পাগল করে ফেলেছে। ইম্পর্টেন্ট কিছু হয় তখন? ও তো এমনই, সামনে থাকলে খুঁটিয়ে ঝগড়া বাঁধায়, চোখে আড়াল হলে মহাভারত অশুদ্ধ করে ফেলে। এতক্ষণে গার্ড ছড়িয়ে দিয়েছে পুরো এলাকায়। নুভা আপন মনে আচার খেতে ব্যস্ত। আসানোর হাতে ফোন ধরিয়ে বাইকের চাবি নিয়ে বলল, কল ধর, নয়তো পরে আমায় হালুয়া টাইট করবে। আমি গেলাম। বলে বাইক ছুটিয়ে চলে গেল আসান। নুভা কল রিসিভ করার পূর্বেই আদ্র হাজির হলো। তড়িঘড়ি করে বাইক থেকে নামতে গিয়ে বেসামাল হয়ে পড়ে যেতে নিল। পরক্ষণে নিজেকে ধাতস্থ করে দাঁড়ায় আদ্র। নুভা আচারের প্যাকেট পাশে থাকা ডাস্টবিনে ফেলে বলল, এত তাড়াহুড়ো করার কি আছে রে? আমি তড়িৎ গতিতে এসে নুভাকে জাপটে ধরল আদ্র। নুভা অবাক হলো কিঞ্চিত। প্রায় তো এভাবে হুটহাট হারিয়ে যায় সে। তখন খুঁজে না পেয়ে আদ্র যা বকাটাই না দেয়। আজ ব্যতিক্রম হলো কেন? অস্থির লাগছে ছেলেটাকে। স্বস্তির নিঃশ্বাস ফেলে নুভাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল আদ্র। কোনো মতে আদ্রের বুক থেকে মাথা তুলে কাঁধে থুতনি ঠেকায় নুভা। ধীর গলায় বলল, এভাবে চেপে ধরেছিস কেন? মরে যাব তো। চুপ, একদম চুপ যা তুই। শাসন নয় বরং অস্থিরতা প্রকাশ পাচ্ছে আদ্রের কণ্ঠে। নুভা আলতো করে ওর শক্তপোক্ত পিঠটায় হাত রেখে বলল, এভাবে আর কত চোখে চোখে রাখবি? যতদিন আমার নিঃশ্বাস আছে কিছুটি হতে দেব না তোর। আদ্র, যা হয়েছে সব পাস্ট। অতীত টেনে বর্তমান যাপন করা সম্ভব না। তখন আমি অনেক ছোট ছিলাম, কি হচ্ছিল আমার সাথে বুঝতে পারিনি, কিন্তু এখন আমার বিবেক বুদ্ধি আছে বিচার করার জন্য। এভাবে হুটহাট টেনশনে পড়ে তোর দৌড়াদৌড়ি দেখতে ভাল লাগে না আমার। চিল থাকবি, ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক, হাতাহাতি, মারামারি, যা মন চায় করবি আমার সাথে, নো প্রবলেম, বাট এসব করবি না। আদ্র কিছু বলতে গিয়েও বলতে পারল না। কথাটা আটকে গেল গলায়। কি করে বলবে ওকে? বিপদ খুবই নিকটে তার, যে কোনো সময় ঝাঁপিয়ে পড়বে। টের পাওয়ার সুযোগ নেই। কিভাবেই বা সামাল দিবে সেই পরিস্থিতি? কালো মেঘে আচ্ছাদিত আসমান, ঝড়ো হাওয়ার পূর্বাভাস সবখানে। ক্ষণে ক্ষণে আকাশ কাঁপিয়ে বজ্রপাত হচ্ছে। সেই ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠছে শহর। তিজা মাত্রই অনুকে পড়িয়ে বের হলো। আবহাওয়ার এই অবস্থা দেখে মধু বারবার তাকে থেকে যেতে বলেছিল, কিন্তু তা শোনেনি তিজা। আংশ বাড়ি নেই, থাকলে তাকেই পাঠাতো তিজাকে বাড়ি দিয়ে আসতে। বিকেল প্রায় ঘনিয়ে এসেছে। এখন না ফিরলে প্রকৃতির চেয়ে বিশাল ঝড় তার বাড়িতে বয়ে যাবে, যার একমাত্র চিহ্ন রয়ে যাবে তিজা। রাস্তায় এদিক সেদিক তাকিয়ে রিক্সা খুঁজে না পেয়ে হতাশ হয় ও। যে রিক্সাগুলো আসছে সবগুলোতে কেউ না কেউ আছে। আফা যাইবেন? চকিত ভঙ্গিতে পেছনে তাকায় তিজা। বুকে হাত গুজে বাইকে বসে আছে একটা ছেলে। কালো হেলমেটে চোখ মুখ ঢাকা থাকা সত্ত্বেও তাকে চিনতে বিন্দুমাত্র বেগ পেতে হলো না তিজার।
মুচকি হেসে এগিয়ে এসে বলল, যাব তো ভাই, ভাড়া কত নেবেন? ভাড়া লাগবে না, চাইলে কাবিন নামায় সাইন করে দিতে পারেন, মাইন্ড করব না। লজ্জায় মাথা হেট হয়ে গেল তিজার। অন্যদিকে মুখ ফিরিয়ে নিতেই আসান চেঁচিয়ে উঠল, এই আসান, ওরহানের বউয়ের ভরা মছলিতে লজ্জা পাওয়ার কোনো অধিকার নেই। সে শুধু আসানের সামনেই অপ্রস্তুত হয়েই পড়বে। তিজা টমেটোর মতো গাল লাল দুটো ফুলিয়ে কণ্ঠে চাপা সুর টেনে বলল, এসব কোন ধরনের কথা বলছো তুমি? রিক্সার মঞ্জিল এখন, আর সবাই তো নিজ রিক্সায় হুডের তলেই আছে, সমস্যা কোথায়? তিজা বলতে নিলে তাকে থামিয়ে দিল আসান। ইশারা করলো পেছনে বসতে। তিজা আর চোখে আসানের পানে চেয়ে দূরত্ব রেখে বাইকে উঠে বসলো। ওর কাণ্ড দেখে হেলমেটের আড়ালে মৃদু হাসলো আসান। বাইক স্টার্ট দিয়ে ইচ্ছে করেই জোরে টান দিল। তাল সামলাতে না পেয়ে ঠাস করে আসানের পিঠে ধাক্কা খেলো তিজা। ধরে বসো, পড়ে যাবে। উপায়ন্তর না পেয়ে মনে মনে আসানকে ডজনখানেক বকা দিয়ে তিজা ওর জ্যাকেট খাবলে ধরে বসলো। ঠোঁটের হাসি প্রসারিত করে আসান বাইকের স্পিড বাড়িয়ে গান ধরলো, আমি তোমার সাথে মন মিলাইয়া পড়েছি বড় বিপদে, বোঝো না গো ভালোবাসা, ফালাইছ প্রেমের ফাঁদে। হুট করে তিজা খাবলে ধরা জ্যাকেটের মধ্যে চিমটি কাটতেই শব্দ করে হেসে উঠল আসান। পুকুর পাড়ে বসে ঝড়ো হাওয়া উপভোগ করছে প্রণতা। ঠিক পাশেই গালে হাত দিয়ে বসে ওকে দেখতে ব্যস্ত আসান। বৃষ্টির চেয়ে নাকি ঝড় বেশি পছন্দ প্রণতার। পছন্দটা যে নুভার থেকে পাওয়া তা খুব ভালো করে জানে আঁশ। সেই মেয়ের তো মেঘের গর্জন শুনতেও ভালো লাগে। হাসান রাজা প্যারের প্রেমে মজিল রে, নেশা লাগিল রে, বাঁকা দু নয়নে নেশা লাগিল রে। হকচকিয়ে ঘাড় ফিরিয়ে পেছনে তাকায় আঁশ প্রণতা। আদ্র নুভা এগিয়ে আসছে এদিকে। ওদের দেখে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল প্রণতা। আর একটু হলেই ভয়ে দম আটকে অক্কা পেত ও। আঁশের পাশে বসে আদ্র বলল, কি হচ্ছিল এখানে দা ভাই? কি হবে আবার, প্রেম করছিল বুঝোস না? প্রণতার কোলে মাথা রেখে আঁচ শুয়ে বলল নুভা। অপ্রস্তুত হয়ে পড়ল আঁশ। ওকে দেখে আদ্র নিঃশব্দে হাসল। প্রণতা মাঝে ভাবাবেগ ঘটেনি। সে নুভার চুলের মাঝে আঙুল বুলিয়ে বলল, সামনের সপ্তাহে পরীক্ষা, কি হবে কে জানে। যা হবে দেখা যাবে, আগে ফোনটা বের কর, কয়েকটা সেলফি তুলি এই ওয়েদারে। আহা, আমার তো একটা গান মনে পড়ে গেল। আদ্রের কথায় শোয়া থেকে উঠে বসলো নুভা। আঁশ প্রণতা ভ্রু কুচকে তাকালো। আদ্র গাইল, মেঘ বৃষ্টির মায়া জলে আমি প্রেম করব যে, আর যখন তখন ভিজবো চোখ খুলে চোখ বুঝে। প্রণতা বোকা বনে গেল আঁশ। বিলম্ব না করে ঝটপট পরের লাইন গেয়ে উঠল নুভা। সোনারে সোনারে তুই কাছে আয় না রে, ছোট্ট একটা ক্লিক করে সেলফি নে না রে, তোর সেলফি হাসে মনে আমি বাঁধিয়ে রাখবো যে, আর যখন তখন দেখবো চোখ খুলে চোখ বুঝে। হঠাৎ বিকট আওয়াজের ঝড় তুলে আদ্রের ফোন বেজে উঠল। পকেট হাতিয়ে ফোন বের করলো। রিসিভ করে কানে ধরে সালাম দেয় আদ্র। অপর প্রান্তে কি বলল শোনা গেল না। তবে কথাগুলো শুনে আদ্রের হাসি মাখা মুখটা মুহূর্তেই শক্ত হয়ে গেল। এর মাঝে বেশ জোরে বিদ্যুৎ চমকে উঠল বার কয়েক। আঁশ প্রণতা প্রশ্নবিদ্ধ নয়নে তাকিয়ে আছে আদ্রের পানে। কিন্তু নুভা সব সময়ের ন্যায় স্বাভাবিক। গাট ফিলিংসটা আজ সকাল হতেই উকি দিচ্ছিল। পাত্তা না দেওয়ায় বোধহয় ভয়াবহ কিছু ঘটেছে। কিন্তু কি? ৬-৭ জন ছেলেদের সাথে একই মারপিট করেছে আসান, তবে পেরে উঠছে না। ইতিমধ্যে ঠোঁটের কোণে হতে লম্বাটে রেখা টেনে রক্ত গড়িয়ে পড়ছে। কপালের এক পাশ কেটে গেছে। সামনে জ্বলন্ত আগুনে পড়ে আছে শখের বাইকটা। কিছুক্ষণের মাঝেই ব্লাস্ট হয়ে পড়বে, সেদিকে খেয়াল নেই আসানের। বারবার কানে ভেসে আসছে তিজার কান্নারত চিৎকার। খানিকটা দূরেই তাকে ধরে বেঁধে দাঁড়িয়ে আছে আরও 2 জন ছেলে। আসান পারছে না সবগুলোকে খুন করতে। কিছুক্ষণ আগে তার মাথায় হকি স্টিক দিয়ে বাড়ি দিয়েছে একজন, তবুও যে এতক্ষণ অবধি টিকে আছে এটাই নিয়ামত। তিজা কান্না মিশ্রিত কণ্ঠে আসানকে ছেড়ে দিতে বলছে বারংবার। বেশি চেঁচামেচি করায় একটা ছেলে ওকে সজোরে আছাড় মারল। পাকা রাস্তায় মাঝে পড়ে ছিলে গেল তিজার হাত পা। আসান ভুবন কাঁপিয়ে গর্জে উঠল। ছেলেগুলোকে ধাক্কা দিয়ে এলোমেলো পায়ে এগিয়ে যেতে নিল তিজার পানে। তখনই ব্লাস্ট হয়ে গেল বাইকটা।
বিস্ফোরণের ফলে কয়েক হাত দূরে ছিটকে পড়ল আসান। তিজা নিভু নিভু চোখে তাকিয়ে আছে রক্তমাখা বিধ্বস্ত আসানের পানে। ঠোঁট নাড়িয়ে অস্ফুট স্বরে কিছু বলার চেষ্টায় আছে, তবে বলতে পারছে না। মাথাটা ভন ভন করছে ভীষণ। গায়ের রক্ত বৃষ্টির পানিতে মিশে থাকা রাস্তায় গড়িয়ে পড়ছে। এই বোধহয় শেষ। তার জন্য তো হলো এসব। বাড়ি যাওয়ার দুটো পথে একটায় সব সময় জ্যাম থাকে, সেখান দিয়ে গেলে নির্ঘাত সন্ধ্যা হয়ে পড়বে। কথাটা আসানকে বলা মাত্রই সে নির্জন পথ ধরে বাড়ির দিকে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর রাস্তায় একটা গাছ পড়ে থাকতে দেখে ব্রেক কষল আসান। বাইক থেকে নেমে যেই গাছের দিকে এগোবে এমনিই তিজার চিৎকার শুনে ফিরে তাকায় সে। কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে তিজাকে ঘিরে ধরে। পরক্ষণে পেছনে থেকে কেউ তার হেলমেট সজোরে আঘাত করে। লাঠি লোহার হওয়ায় সাথে সাথে হেলমেট ভেঙে পড়ে যায়। এরপর ছেলেগুলো ঝাঁপিয়ে পড়ে আসানের উপর। প্রতিরক্ষা করার চেষ্টা করলেও বেশি দূর এগিয়ে যেতে পারল না আসান। নিজেকে ধিক্কার জানাতে লাগলো তিজা। কি হতো রাস্তার কথা আসানকে না বললে? হয়তো বাড়িতে একটু দেরি করেই ফিরত। মায়ের হাতে কয়েকটা চট থাপ্পড় খেয়ে কটু কথা শুনতো। তার রেশমি চুলগুলো না হয় টেনে ধরে কয়েক ঘা বসাতো, কিন্তু আসান তো সহি সালামত থাকতো, সুস্থ থাকতো। এখন সে আসান শরীরের সবটুকু জোর হাতে প্রয়োগ করে দিয়ে ওঠার চেষ্টা করছে, ব্যর্থ হয়ে ফের পড়ে যাচ্ছে। ওদের এই করুণ অবস্থা দেখে পৈশাচিক আনন্দে গলা ফাটিয়ে হো হো করে হাসছে ছেলেগুলো। তাদের মাঝে একজন তিজার দিকে এগিয়ে ওর থুতনি ধরে উঁচিয়ে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।